সম্প্রতি সারা চৌধুরী রেবিল নামক এক ট্রান্সজেন্ডার রাজু ভাস্কর্যের সমকামী বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেছিল। আমি সারা চৌধুরী রেবিল, আমি এলজিবিটি বিবাহের অধিকারের দাবি নিয়ে আমরণ অনশনে বসেছি। এই দাবির কারণ হলো বিবাহের অধিকার একটা গোটা গোষ্ঠীকে না দেওয়া একটা অর্থনৈতিক নিপীড়ন। পুলিশ এলজিবিটি কমিউনিটির মানুষদেরকে কেবলমাত্র এলজিবিটি হওয়ার কারণে অ্যারেস্ট করে, তাহলে আমি পুলিশের থানাতে বম্বিং করব এবং এইটা সম্পর্কে আমার কোনো অনুশোচনা নেই। এবং তার সাথে সংহতি জানাতে দেখা গিয়েছিল আরো বেশ কিছু গে লেসবিয়ানদের। বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে সমকামিতা দণ্ডনীয় অপরাধ। কাউকে ধর্ষণ করলে অথবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করলে বা রাষ্ট্রদ্রোহিতা করলে যে শাস্তির বিধান রয়েছে, ঠিক একই শাস্তির বিধান রয়েছে সমকামিতা করলেও। এবং সমকামিতার জন্য যেহেতু অন্যতম বাধা হচ্ছে এই আইনটি, সেহেতু সমকামিতার মধ্যে জঘন্যতম অপরাধকে বন্ধ করতে না বলে উল্টা এই আইনটাকে বদলে ফেলার কথা বলছেন দেশের অন্যতম বুদ্ধিজীবীরা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি মনে করে যে আমরা কড়া আইন করবো, এখনো নাকি আইনের মধ্যে আছে এটা দণ্ডযোগ্য অপরাধ, এটা হয়তো একদিন আইন বদলাতে হবে। অর্থাৎ যাদের অধিকার এখন আইনে প্রতিষ্ঠিত হয় নাই, তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে, আপনি কি তাদের কথা শুনবেন না? তাহলে তো আপনি একটা নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করবেন। আমি বলছি, এই যে এলজিবিটিদের দমন করা, এটা ছিল ফ্যাসিস্টদের প্রথম কাজ। সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটিকে যে দেশগুলো প্রমোট করে বা সেক্সুয়াল ডাইভার্সিটিকে যে দেশগুলো মানবাধিকার হিসেবে বিবেচনা করে, ওই দেশগুলোর অন্যতম বস আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি এক নির্বাহী আদেশে শুধুমাত্র দুইটা জেন্ডারকে স্বীকৃতি দেন, পুরুষ এবং মহিলা। And I signed an order making it the official policy of the United States government that there are only two genders, male and female. ট্রাম্পের মতে হয় তুমি পুরুষ নয় তুমি মহিলা, এর বাইরে আর কিছু নাই। আবার অন্যদিকে বিশ্বসেরা ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছিলেন এই অভিযোগে যে নেটফ্লিক্স এলজিবিটি এজেন্ডা প্রমোট করছে। এমনকি ইলন মাস্ক তার এক ছেলেকে হারিয়েছেন এই এলজিবিটি ভাইরাসের কাছে। I lost my son essentially, so you know they call it dead naming for a reason. Yeah, all right. So the reason it's called dead naming is because your son is dead. So my son Xavier is dead, killed by the woke mind virus. যার কারণে সমকামী এজেন্ডার বিরুদ্ধে বলতে গেলে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছেন ইলন মাস্ক। আর সেই এজেন্ডাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার জন্য অনশনে বসেছে এই সারা চৌধুরী। বাংলাদেশে আগে সমকামী এজেন্ডা বা সমকামিতা নিয়ে যারা অ্যাক্টিভিজম করতো, তারা এগুলো করতো অত্যন্ত গোপনে, সিক্রেটলি, কারণ তারা এগুলো প্রকাশ করতে ভয় পেত। এই সারা চৌধুরীর মতো বাংলাদেশে এরকম সমকামী এজেন্ডা নিয়ে অ্যাক্টিভিজম করতো জুলহাজ মানান নামক এক সমকামী অ্যাক্টিভিস্ট। 2014 সালে জুলহাজ মানান বাংলাদেশের প্রথম এলজিবিটি ম্যাগাজিন রূপবান প্রকাশ করেন। এমনকি ওই বছর পয়লা বৈশাখ র্যালির আড়ালে রেইনবো র্যালির আয়োজন করে। জুলহাজ মান্নান 2016 সালে প্রকাশ্যেই ঢাকা শহরে প্রাইড র্যালি আয়োজনের ঘোষণা দেয়। তখন জুলহাজ মান্নানকে ডেথ থ্রেট দেওয়া হয় বিভিন্ন সংগঠন থেকে। এর পরবর্তীতে জুলহাজ মান্নান যখন তারা এই অ্যাক্টিভিজম গুলো প্রকাশ্যে নিয়ে আসা শুরু করে, তখন তার ঢাকার বাসায় জুলহাজ মান্নান এবং তার সমকামী বন্ধু তনয়কে ছুরিকাঘাত করে একদল আততায়ী লোক হত্যা করে। তাদের মুখের স্লোগান ছিল নারাই তাকবীর, আল্লাহু আকবার। পরবর্তীতে আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন এই সমকামী অ্যাক্টিভিস্ট জুলহাজ মান্নান এবং তার গে বন্ধু তনয়কে হত্যার দায় স্বীকার করে নেয়। এখন হয়তো দেশে ওই ধরনের এক্সট্রিমিস্ট বা ওই ধরনের এক্সট্রিম সংগঠনগুলো নাই, ফলে এই সমকামীগুলো বাংলাদেশে ওপেন মিডিয়ার সামনে এসে সমকামিতা বৈধতা দেওয়ার আলাপ তোলার সাহস দেখাতে পেরেছে। আমি কাউকে হত্যা করার হুমকি দেয় কিংবা কাউকে এভাবে হত্যা করাকে এন্ডোর্স করছি না, সমর্থন করছি না, মোটেও সমর্থন করছি না, কিন্তু কাউকে এভাবে হত্যা করার হুমকি দেয়, এমনকি বোম্বিং করে থানা উড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলোকেও সমর্থন করছে না আমাদের তথাকথিত বুদ্ধিজীবী বা অধ্যাপক আনু মোহাম্মদ, সামিরা লুৎফা, মনজুর আল মতিনের মতো আরো 159 বিশিষ্ট নাগরিক। এমনকি স্বয়ং রাষ্ট্র কিভাবে সমর্থন করছে সেটাই বলছি। বাংলা একটা প্রবাদ আছে, নীরবতা সম্মতি লক্ষণ। অর্থাৎ কেউ প্রতিবাদ না করলে ধরে নেওয়া হয় সে রাজি বা সমর্থন করছে। একটা উদাহরণ দেই, মনে করেন আপনি আজকে বাসায় গেলেন, বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বললেন আপনি দ্বিতীয় বিবাহ করতে চান। আপনার এই কথা শুনে আপনার স্ত্রী যদি কোনো প্রতিবাদ না করে, তাহলে মনে করা হবে বা তাহলে ধরে নেওয়া হবে আপনার স্ত্রী আপনার দ্বিতীয় বিয়ের বিষয়ে সম্মত আছেন, অথবা আপনার স্ত্রী আপনার দ্বিতীয় বিয়ের বিষয়ে কোনো আপত্তি নেই। বাংলাদেশ দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী সমকামিতা জঘন্যতম অপরাধ। আইন অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো ধরনের কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং
জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এক্সিস্টিং আইনে এত বড় অপরাধ বৈধতার দাবিতে সে প্ল্যাকার্ড নিয়ে বসে আছে, এতক্ষণে তো তাকে জেলে ভরে দেওয়ার কথা, কিন্তু রাষ্ট্র এই এত বড় অপরাধের বিষয়েও নীরব ভূমিকা পালন করছে। হাইপোথেটিক্যালি চিন্তা করুন, আগামীকালকে কেউ এরকম বড় একটা প্ল্যাকার্ড নিয়ে বসলো, সে দর্শনের অধিকার চায় বা দর্শনের বৈধতা চায়, দর্শন করার স্বীকৃতি চায়, তখন কি এই রাষ্ট্র সিমিলার রিয়াকশন দেখাবে বা এই রাষ্ট্রের তাবৎ নাগরিকেরা সিমিলার রিয়াকশন দেখাবে? নিশ্চয়ই না। দর্শনের সাজা হতো যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 10 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, দুইটাই সাজা। সেক্ষেত্রে কি রাষ্ট্র নীরব থাকবে? নিশ্চয়ই নীরব থাকবে না। সিমিলার সাজা আর কোন কোন ক্ষেত্রে? আমরা দেখি 121 ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ষড়যন্ত্র যদি আপনি করে থাকেন তাহলে 10 বছরের সাজা বা যাবজ্জীবন কারাদণ্ড। এরকম আরো অসংখ্য ভয়ঙ্কর অপরাধের শাস্তি এবং সমকামিতার শাস্তি একই। সমকামিতাকে একসময় এত বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্রের এক্সিস্টিং আইন বিরুদ্ধে এত বড় জঘন্যতম অপরাধের বিষয় নীরব, তখন আমাদের বুঝে নিতে হবে রাষ্ট্র এটাকে আর আগের মতো এত বড় অপরাধ মনে করছে না, অথবা রাষ্ট্র এই দাবিকে সমর্থন করছে। রাষ্ট্র যে সমকামিতাকে এখন আর আগের মতো এত বড় অপরাধ মনে করে না এবং রাষ্ট্র যে সমকামিতা বৈধতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন সেই সকল আলামত একটু পরে দেখাচ্ছি। কিন্তু কাউকে রাষ্ট্র সমকামিতা বৈধতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা যেমন কনসার্নের, তার চাইতেও সবচাইতে বড় কনসার্নের হলো যখন কেউ কাউকে হত্যার হুমকি দেয়, ডেথ থ্রেট দেয়, সে বিষয়েও রাষ্ট্র নীরব থাকে, দেশের আইন নীরব ভূমিকায় থাকে। এই বিচি কেটে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া সাহারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও টিচার আসিফ মাহতাব এবং সরার হোসেনকে একের পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি দুজনের দুটি ক্যারিকেচার এঁকেছে যেখানে ওদের মাথা কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া হচ্ছে। হেফাজতে ইসলামের দেশ বরণ্য আলেমদের প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আগে দেখতাম এক শ্রেণীর মানুষ ফেক আইডি খুলে এই সকল কার্যকলাপগুলো করতো, এমনকি দু একজনকে আইডেন্টিফাই করলেও তারা এগুলো স্বীকার করতো না। কিন্তু সাহারা চৌধুরী স্বীকার করছে কোনো ধরনের অস্বস্তি ছাড়া, কোনো ধরনের ভয় ভীতি ছাড়া, এমনকি এগুলো স্বীকার করার পরেও সে সকল ধরনের আইনের ঊর্ধ্বে। সরোয়ার আর মাহতাবের ক্যারিকেচার দুইটা আমি এঁকেছি, কারণ তারা বছর পর বছর এলজিবিটি মানুষদেরকে ডক্স করেছে। বিদ্যমান আইনের 506 ধারা অনুসারে যদি কেউ কাউকে হত্যার হুমকি দেয় তাহলে তার সাজা সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে, অথবা জরিমানা, অথবা অপরাধের মাত্রা অনুসারে উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আশ্চর্যজনক হলেও সত্য, দেশের প্রচলিত আইনে, বিদ্যমান আইনে এত বড় দুইটা ক্রাইম করা এই ভদ্রলোক সাজা পাওয়া তো দূরে থাক, গ্রেপ্তার পর্যন্ত হয়নি, এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আরামসে। এই দেশের আইন কেন এই জায়গাটাতে কাজ করছে না? এরা কি আইনের ঊর্ধ্বে? এমনকি সে শুধু কাউকে হত্যার হুমকি দেয় না, সে বোম্বিং করে থানা উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে। পুলিশ এলজিবিটি কমিউনিটির মানুষদেরকে কেবলমাত্র এলজিবিটি হওয়ার কারণে অ্যারেস্ট করে, তাহলে আমি পুলিশের থানাতে বোম্বিং করব, এবং এইটা সম্পর্কে আমার কোনো অনুশোচনা নেই। অথচ এই সারা চৌধুরী রেবেলের মতো সিমিলার কথা যদি কোনো দাড়ি টুপিওয়ালা লোক বলতো তাহলে বাংলাদেশরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতো, আর পরদিন ডেইলি স্টার এবং প্রথম আলো বড় করে হেডলাইন করতো, র্যাবের অভিযানে দেশে একটা জঙ্গি গ্রেপ্তার। কিন্তু এই এলজিবিটি অ্যাক্টিভিস্টের বিষয়ে বাংলাদেশের আইন যেন দেখেও না দেখার ভান করে চলছে। অর্থাৎ আইন এখানে আর অন্য দর্শনের ক্ষেত্রে যেরকম কাজ করছে ওদের বেলা ওই একই রকম কাজ করছে না। আইন ওদেরকে বিশেষ চোখে দেখে, আমাদেরকে যেই চোখে দেখে ওই চোখে না। এই এলজিবিটিকে অ্যাক্টিভিস্ট সারা সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তারা সকল সমকামী এজেন্ডা ও বিতর্কিত ফেসবুক কর্মকাণ্ডের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। রিসেন্টলি সে সমকামীদের অধিকার আদায় 92 পৃষ্ঠার একটি ইশতেহার প্রকাশ করেছে। ওটা যেন কোনো ইশতেহার নয়, বরং পড়ার পর আপনার কাছে মনে হবে এটা কোনো টেররিস্টের থ্রেট। বরঞ্চ কিছু কিছু সময় টেররিস্টের থ্রেটও এত উগ্র ভাষায় হয় না। ইশতেহারে এলজিবিটি কিউদের সাথে সহিংস আচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে তাদের হত্যার কথাও বলা হয়েছে। এলজিবিটি কিউ সম্প্রদায়ের কেউ ধর্ষণ বা পারিবারিক সহিংসতার শিকার হলে রাষ্ট্রের কাছে দাবি করা হয়েছে অভিযুক্তের শারীরিক শাস্তির। সেই সঙ্গে সাধারণ নাগরিকের মতো তাদেরও সকল মৌলিক অধিকার ভোগ এবং পারিবারিক সম্পর্ক বা বিয়ের অধিকার নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। বাস্তবায়িত না হলে বা কেউ বিরোধিতা করলে তাদের সাথে সহিংস আচরণের বৈধতাও দাবি করা হয়েছে ইশতেহারে। তারপরও এই সমকামী অ্যাক্টিভিস্টের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরঞ্চ যখন তাকে তার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয় তখন জুনাইদ সাকিদের মতো ব্যক্তিদের তার পক্ষে সাফাই গাইতে দেখা যায়। সমকামীদের এ সকল অ্যাক্টিভিজম এবং রাষ্ট্রের সমকামিতার প্রতি সফট কর্নার থাকার কারণে বাংলাদেশের তড়িৎ গতিতে হু হু করে বাড়ছে সমকামিতা।
এক বান্ধবী বিয়ে করেছেন আরেক বান্ধবীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি ডোয়াল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে। ফেসবুকে সমকামী যৌনতার ফাঁদ তৈরি করে প্রতারণার চক্র গড়ে উঠেছে রাজধানীতে। এক একটি চক্রে কাজ করছে 9 থেকে 10 জন তরুণ। সমকামী মানুষ না, গরু ছাগল, গরু ছাগল। আমরা যেভাবে ক্ষিপ্ত হয়ে বলতেছি মনে হয় গরু ছাগল, মানুষ না, এর মাথার কোনো রাইট নাই। দেশের প্রায় প্রতিটি জেলায় সমকামীদের অসংখ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিন্ডার, টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এমনকি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর মধ্যে বাংলাদেশের সমকামীদের কিছু অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোতে বাংলাদেশের সমকামীরা তাদের পছন্দ মতো পার্টনার খুঁজে নেয়। আর ওই অ্যাপসগুলোর এত পরিমাণ ইউজার সংখ্যা আপনি কল্পনা করতে পারবেন না, যে জাস্ট সমকামীরা ওই অ্যাপটাতে ইনস্টল করে রেজিস্ট্রেশন করলে তার এরিয়ার মধ্যে মানে 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে এত পরিমাণ সমকামী পেয়ে যাবে, সেটা কল্পনারও অতীত। এত বিস্তর পর্যায়ে সমকামিতা ছেয়ে যাওয়ার পরও রাষ্ট্রকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। রাষ্ট্রের সফট কর্নার নিয়ে কিভাবে সমকামী এই গোষ্ঠীগুলো, সমকামী এজেন্ডাগুলো তিল থেকে তালে পরিণত হয়েছে, এমনকি আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সব সেক্টরে কিভাবে সমকামিতার ভয়াবহ জাল বিছিয়ে গিয়েছে, কিভাবে দেশ বিদেশি ফান্ড নিয়ে দেশের সমকামীরা কাজ করতেছে সমকামিতা বিস্তারের প্রসারে, সেটা আমি অনেক বড় একটা ভিডিও বানিয়ে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর রিপিট করছি না। কিন্তু ওই ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার নামক এই স্বেচ্ছাসেবী বা এই এনজিও সংগঠনটি বাংলাদেশের সমকামিতা বিস্তারে দেশ বিদেশের ফান্ড নিয়ে কাজ করছে। আর 2023 সালে হাসিনা এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের ব্যাট মওকুফ করে দেয়। যে জুলাজ মানানকে সমকামিতার অ্যাক্টিভিজম করার জন্য আনসার আল ইসলাম নামক এক জঙ্গি সংগঠন হত্যা করে, সে জুলাজ মানান ছিলেন হাসিনার শিক্ষামন্ত্রী দীপু মনির খালাতো ভাই। এমনকি 2023 সালে হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য কোটার ব্যবস্থা করে। আর এই ট্রান্সজেন্ডার মানেই হলো সমকামী। কিভাবে সমকামী? ধরেন আপনি ছিলেন পুরুষ, এখন আপনার এগুলো কাইটা সার্জারি করে আপনি হয়ে গেলেন মহিলা। আর মহিলা হওয়ার পর আপনি কার সাথে সেক্স করবেন? একজন পুরুষের সাথে। যদি আপনি পুরুষের সাথে সেক্স করেন, আপনি আগে কি ছিলেন? পুরুষে ছিলেন। সো পুরুষে সেক্স করা তো সমকামিতাই। বাংলাদেশ সরকার 2013 সালে হিজড়াদেরকে ট্রান্সজেন্ডার নাম দিয়ে স্বীকৃতি দেয়, কিন্তু এদেশের হিজড়ারা তো ট্রান্সজেন্ডার নাম। তাহলে প্রশ্ন আসে, হিজড়া কারা, ট্রান্সজেন্ডার কারা? ট্রান্সজেন্ডার কারা? এটা যদি একেবারে সহজ করে বলি, ধরেন আপনি জন্ম নিলেন একজন ছেলে হয়ে, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পর আপনার কাছে মনে হলো যে না, আমার তো ছেলে হওয়া ঠিক হয় নাই, আমি মেয়ে হওয়া উচিত ছিল, বা আমি মেয়েদের মতো করে ফিল করে। তখন আপনি যেটা করলেন, আপনার বিসিটিসি কেটে, পুলিঙ্গ কেটে, মানে সার্জারি করে আপনি সেখানে স্ত্রীলিঙ্গ বসালেন। এই যে আপনার ট্রান্সফরমেশনটা হলো, অর্থাৎ ছেলে থেকে আপনি আপনার নিজেকে মেয়ে বানিয়ে ফেললেন সার্জারি করে, এই জন্য আপনাকে বলা হবে ট্রান্সজেন্ডার। অর্থাৎ আপনার এখন যে নতুন লিঙ্গটা হয়েছে এটাকে ট্রান্সজেন্ডার হিসেবে বিবেচনা করা হবে, যার অন্যতম উদাহরণ এই সাহারা চৌধুরী, হোসেমিন ইসলাম, তাসনুবা শিশিররা। তাহলে এখন প্রশ্ন আসে, হিজড়া কারা? হিজড়া হচ্ছে তারা যারা জন্মগতভাবে মিশ্র সেক্স নিয়ে জন্মায়, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুইজনের বৈশিষ্ট্য নিয়ে শরীরের মধ্যে জন্মায়। এমনকি বয়সের সাথে সাথে সেটা আরো দৃশ্যমান হয়, যেমন কারো স্তন বড় হওয়ার পাশাপাশি দাড়ি গোঁফ গজায়, গলার স্বর পুরুষদের মতো মোটা হয়ে যায় কিন্তু দেখতে নারীর মতো দেখায়। যে গোষ্ঠীকে আমরা বাস, ট্রেন, দোকানে চাঁদা তুলতে দেখি এবং টাকা না দিলে কাপড় খুলে ফেলার হুমকি দেয়, এরা হলো হিজড়া। এরা কিন্তু সার্জারি করে অন্ডকোষ কেটে, মানে বিছিটিছি কেটে পরবর্তীতে পুরুষ থেকে মহিলা হয় না, এরা জন্মগতভাবে ওই ত্রুটি নিয়ে জন্মায়। আর সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়াদেরকে, যারা জন্মগতভাবে এই ত্রুটিগুলো নিয়ে জন্মায়, তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এই তৃতীয় লিঙ্গ স্বীকৃতিটা দিয়েছে ট্রান্সজেন্ডার নামে। ফলশ্রুতিতে যারা নিজে সার্জারি করে কেটে লিঙ্গ পরিবর্তন করে ফেলে, তারাও সেটার বৈধতা পেয়ে যায়, এবং সেটা বৈধতার আড়ালে তারা এখন সমকামী বিয়ের দাবিতেও আন্দোলন করতেছে। এমনকি হাসিনা এই সমকামিতাকে বা সমকামী বিবাহকে বৈধতা দেওয়ার একদম দ্বার প্রান্তে ছিল। 2023 সালে ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষার আইন প্রস্তাব করেছিল, এমনকি এটার জন্য একটা বোর্ডও গঠন করা হয়। তাহলে এখন সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা কোথায়? সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা হচ্ছে বাংলাদেশের পেনাল কোডে 377 ধারা। আর সলিমুল্লাহ খানরা তো অলরেডি সেই 77 ধারা বদলে ফেলারও কথা বলছেন। এমনকি এই যে এই 377 ধারা যে বদলে ফেলা যায়, বা এটা যে বদলে ফেলা সম্ভব, বা এটা যে অদূর ভবিষ্যতে বদলে ফেলা হবে, সেটার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও একসময় 377 ধারা অনুসারে সমকামিতা ছিল দণ্ডনীয় অপরাধ, কিন্তু 2018 সালের 6 সেপ্টেম্বর ভারত থেকে স্থায়ীভাবে সমকামিতাকে বৈধতা ঘোষণা করা হয় এবং 377 ধারা বাতিল করে দেয়া হয়। অর্থাৎ ভারতে এখন আর সমকামিতা অপরাধ নয়। আর বাংলাদেশের সমকামিতা বৈধতা দেওয়ার জন্য একটা গ্রুপ কাজ করছে, অনেক বড় সড় একটা গ্রুপ কাজ করছে। এমনকি 377 ধারা বাতিলের জন্য আইনি লড়াইও লড়ছে। আর সমকামিতা
সমকামীদের অধিকার আদায়ের জন্য আইনি লড়াই লড়ছেন ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া। এমনকি তিনি ভারতের থেকে আসা একটা গ্রুপের সাথেও বাংলাদেশের আদালতে সেই কাজটা করতেছেন, যারা অলরেডি ভারতের আদালতে সফল হয়েছে। জাস্টিস মেকার্স বাংলাদেশ নামক আরেকটি আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে সমকামিতা বৈধতা দেওয়ার পেছনে আইনি লড়াইয়ে। এছাড়া জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, ইউএসএইড এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের সমকামিতা বৈধতা দেওয়ার কাজ করছে, যেগুলো আমি এই ভিডিওতে ডিটেইলি দেখিয়েছি। সো আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। এত সকল বড় বড় দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশের সমকামিতা বৈধতা দেওয়ার জন্য বা আইনি লড়াই উঠে পড়ে গেছে, তখন আপনি ধরে নিতেই পারেন যে বাংলাদেশের পেনাল কোডে 377 দ্বারা আজকে হোক কালকে হোক একদিন বাতিল হয়ে যাবে। তবে সমকামিতা বৈধতা পাওয়ার জন্য এদেশের সমকামীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এর আগে রাষ্ট্রীয় সফট কর্নারে তারা তাদের সমকামিতামূলক প্রচার প্রসারগুলা কাজগুলা ওপেনলি করে যেতে পারবে এবং রাষ্ট্র থেকে এটার কোনো বাধা আসবে না, কারণ রাষ্ট্রীয় সফট কর্নার ওদের থাকবে, ওদের কোনো বিচারের মুখোমুখি করা হবে না, কারণ রাষ্ট্র অলরেডি ইতিবাচক ধারণা প্রকাশ করছে। যার অন্যতম উদাহরণ আমরা সাহারা চৌধুরী রেভিল, যার আগের নাম ছিল সাফান চৌধুরী। সো এই সমকামীর থেকে আমরা কিন্তু প্রমাণ পেতে পারি, যেখানে সে থ্রেড থেকে শুরু করে সমকামী অ্যাক্টিভিজম করার পরও রাষ্ট্র তার এগেনস্টে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নাই বা রাষ্ট্রীয় আইনের অধীনে তাকে প্রশ্নের সম্মুখীন করে নাই। সো সমকামিতাও একদিন এদেশে বৈধতা হয়ে যাবে, সেটার অন্যতম সিমটমস হচ্ছে এটা, এবং সেদিন খুব বেশি দূরে নাই। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় এরকম জঘন্যতম কাজ, এরকম জঘন্যতম পাপাচারে সমকামিতায় লিপ্ত ছিল। ফলশ্রুতিতে তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই পুরো এরিয়াটাকে, তাদের এই পুরো জমিনটাকে আকাশের উপর তুলে আবার মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয় এবং সেটাই পরিণত হয় আজকের ওই ডেড সিতে। ঐতিহাসিকদের অনুমান সেটাই হচ্ছে আজকের এই ডেড সি, যেখানে একটা জলজ প্রাণ পর্যন্ত টিকে থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, বা আমি যে মোরাল গ্রাউন্ডের কথা বলছি সেটা হচ্ছে যে হযরত লূত আলাইহিস সালামের একদম স্ত্রী, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও ওই ধ্বংসযজ্ঞে ধ্বংস হয়ে যায়। তার মানে লূত আলাইহিস সালামের স্ত্রীও যেহেতু ওই গজবে ধ্বংস হয়ে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রীও কি সমকামী ছিল, লেসবিয়ান ছিল? উত্তর হচ্ছে না, লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামী ছিল না। বিশ্বের সকল ঐতিহাসিকরা এই বিষয়ে একমত, লূত নবীর স্ত্রী সমকামী ছিল না। তাহলে তিনি কেন ধ্বংস হয়েছেন? তিনি ধ্বংস হয়েছেন, ধারণা করা হতো তিনি ওই সমকামিতাকে সমর্থন করত বা সমকামিতাকে কোনো সমস্যা মনে করতো না, সমকামীদেরকে সমর্থন করতো, সাপোর্ট করতো। ওই সমর্থনের কারণেই ওই ধ্বংসযজ্ঞে লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামী না হয়েও ধ্বংস হয়ে যায়। এখন বাংলাদেশে এই যে সমকামিতা নিয়ে যে রবরব উঠেছে, সমকামিতা নিয়ে যে এজেন্ডা অনেক বড় আকারে দেখা দিয়েছে বা সমকামিতা বৈধতার বিষয়ে আলোচনা হচ্ছে, এমনকি হয়তো 5-10 বছরের মধ্যে সমকামিতা বৈধ হয়ে গেলেও যেতে পারে। সো এখন আমরা যারা নীরব আছি, ওই নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। তার মানে হলো আমরা অনেকেই এই সমকামিতাকে সমর্থন করছি। এখন ডিসিশন আপনার, আপনি কি নীরব থাকবেন না প্রতিবাদ করবেন? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।